ঝাঁপিয়ে পড়ার পরে আন্দোলন সংগঠিত হচ্ছিল। হঠাৎ সেটা কিভাবে থমকে গেল, ব্রিগেড করারও কথা ছিল, থমকে গেল। যাওয়ার পরে আবার নতুন করে আন্দোলনটা উঠতে আরম্ভ করলো। সেদিন থেকে আমার মনে হয় সেদিন থেকে আন্দোলনটা যদি ঠিক যে বুকে উঠেছিল, সবাই মিলে যদি সেদিন থেকে জারি রাখা যেত, আজকে অনেক সুন্দর একটা দিন, আরো সুন্দর হতো বলে মনে হয় আমার। আর যেটা বিগত দিনে ঘটনা ঘটলো, ওটা দেখুন ধর্ণা মঞ্চ বা এই পারমিশন, বিক্ষোভের আবার পারমিশন কি আছে? এটা তো সংবিধানকে রক্ষার জন্য লড়াই। রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যারাই নেমেছে, এই ধর্ণা মঞ্চ চালু হওয়ার পরে আমার সঙ্গে সেসব নেতৃত্বদের কথাও হয়েছিল। আমারও তো যাওয়ার কথা ছিল, আমিও সেখানে হাজির হতাম। ধর্ণা মঞ্চ চলবে, সেখানে পরস্পর যেভাবে একাধিক মানুষ যাতায়াত করে বিভিন্ন বুদ্ধিজীবী থেকে বিভিন্ন স্তরের মানুষেরা, সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছিল। সবথেকে বড় কথা হচ্ছে সব ধর্ণা মঞ্চগুলো স্বতঃস্ফূর্ত সুন্দরভাবে চলে দীর্ঘদিন ধরে। আমরাই কখনো কিছু করতে গেলে এই যে ধাক্কাটা খেতে হয়, এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় বেদনাদায়ক। এবং এর জন্য একটা ক্ষোভের সঞ্চার হয়। এর জন্যেই যারা ধাক্কা দিচ্ছে তাদের প্রতি ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়। এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা দেখেছি বিগত দিন শুভেন্দু অধিকারী পুলিশকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে এবং মূলত মহামান্য ছিল পুলিশের গাল দিয়েছে এবং পূর্ববর্তী তিনি চপ্পল দেখিয়েছে। আমাদের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিল না, কিন্তু নওশাদ সিদ্দিকে তিনি ধর্মঘট করতে গিয়ে নওশাদ সিদ্দিকের বুকে ঘুষি মারল পুলিশ। এটাই তো হচ্ছে কথা। মানুষ দেখতে পাচ্ছে, দেখুক মানুষ। যে কৌস্তুভ বাগচিদের মতো মানুষেরা বা যাদের যাদের কথা বললেন, তারা এ থেকেই বোঝে যে তারা নওশাদ সিদ্দিকী বা যারা অ্যারেস্ট হয়েছিল তারা নয়। যার জন্য তারা গালাগালি দিলেও মাপ, জুতো ছুড়লেও মাপ, জুতো দেখালেও মাপ, পুলিশকে মানে অকথ্য গালাগাল করবে সেখানেও মাপ। আর এরা নিজের সংবিধানকে, ভারতের সংবিধানকে যখন রক্ষার জন্য বা সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন প্রক্রিয়া করার জন্য যখন এগিয়ে যায় আমরা, রাজনৈতিক অরাজনৈতিকভাবে যেভাবেই হোক, ওই সময়ে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, যে ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। যারা অ্যারেস্ট হয়েছে, যারা জেল বরণ করেছে, হয়তো তাদের মধ্যে আমার নামও থাকলে থাকতে পারত। যেহেতু আমি ওই দিন যাওয়ার প্ল্যান আমার ছিল না, আমি বলেছিলাম যে আপনারা চালু করুন, আমি ইনশাল্লাহ হাজির হব। বাকি রইল ব্যক্তিগত জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন যে নওশাদ সিদ্দিকীকে যেভাবে মানে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে, মারা হয়েছে, ওটা আপনিও কোনো ভাইয়ের ভাই, আমিও কোনো ভাইয়ের ভাই। ওটা বরদাস্ত করা সম্ভব কি সম্ভব নয়, আপনাদেরও ভাই আছে, আপনারা জানেন ভালোভাবে। আমার মনে হয় এই যাদের মুখ পুড়লো, ওদের এই মুহূর্তে সেই মানুষটাকে ফাইন্ড আউট করা দরকার, খুঁজে বার করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আগের দিনেও আমি বলেছিলাম, যাদের যাদের, শুধু আমি নওশাদ বলবো না, যাদের যাদের সেদিন যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, সাথে সাথে নওশাদের যে বুকের যে পাঁজরে ঘুষি মারা হয়েছে, ওই মানুষগুলোকে খুঁজে বার করা দরকার। তারা পুলিশ থেকে পুলিশের বেশি, ও বারবার বলছিল, আমি শুনছিলাম যে আইডেন্টি কার্ড কোথায় আপনার, পাশেই তো ছিল। তাদেরকে এখন খুঁজে বার করা দরকার। যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নেমে যখন আন্দোলন করবে, যে বুকে ঘুষি মেরে দেওয়া আর কেউ গালাগাল করবে, সেখানে সব মুখে কুলু পাঁটা, এ বরদাস্ত করার মতো নয়। এতে অনেক খারাপ কথা, এটা আমরা সহ্য করতে পারি না। যখন আমরা আন্দোলনে, হ্যাঁ বলুন। যখন ঘুষি মারা হলো তিনি নওশাদ সিদ্দিকী রাস্তায় শুয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো, কিন্তু ওখান থেকে টেনে হিঁচড়ে প্রিজনভ্যানে করে থানায় নিয়ে গেল। থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে মেডিকেল করা হলো না। যখন নওশাদের সিকিউরিটি গার্ড ছিল তারা যতক্ষণ না বললো ততক্ষণ পুলিশ নিয়ে গেল না মেডিকেল করার। আমাদের ব্যাপার হচ্ছে, এটাই তো হচ্ছে কথা। একজন যদি কোনো কাউকে অ্যারেস্ট করার পরে অসুস্থ হয়ে পড়ে,
তো সঙ্গে, সঙ্গে তার তো আপনার চিকিৎসার ব্যবস্থা করা এটা তো আইন বলছে, সংবিধান বলছে। তো সংবিধানের শপথ নিয়ে যারা একাধিক স্টার যাদের কাঁধের উপরে, মাথার উপরে অশোক স্তম্ভ, তারা আজকে মানে ইন্ডিয়াকে সার্ভিস দিচ্ছে না কোনো অন্য দলকে সার্ভিস দিচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না। এটা নিন্দনীয় ঘটনা। একদম বরদাস্ত করা যায় না। ধরুন ওয়াকআপ নিয়ে কিন্তু সাধারণ মানুষের চিন্তিত এবং ওয়াকআপ আন্দোলন এখানে তারা কিভাবে দেখেন? অকাপ আন্দোলন এখানে থামবে না। এটা মাথায় রাখতে হবে এই আন্দোলনটা নওশাদের আন্দোলন নয়, আমার আন্দোলন নয়, আপনার আন্দোলন নয়, কোনো নেতার আন্দোলন নয়। আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন। সংবিধান বাঁচাবার আন্দোলন। সংবিধান সংশোধন করা হোক, এই আন্দোলন ভারতের সংবিধান বহির্ভূত প্রক্রিয়ায় যে সংবিধান তৈরি করা হয়েছে অবিলম্বে সেটাকে বাতিল করা হোক। এটা ভারতের সংবিধান প্রিয়, ভারত প্রিয়, দেশপ্রেমী সকলের এটা হচ্ছে আন্দোলন। সবার আগিয়ে আসা দরকার। আমরা সেদিন থেকে ছিলাম। আমার আফসোস লাগে যে আমরা ব্রিগেড করেছিলাম, ডেট ঠিক করা হলো, সব করা হলো, তার প্রচার আরম্ভ হয়ে গেল। ওই সময়তে আমরা বেশ কিছু মানুষের মুখ দেখতে পেয়েছিলাম যারা সরাসরি বলে দিয়েছিল যে আমরা যাব না। সেদিন আমি যতটা রেগে গেছিলাম, যতটা ক্ষোভ, ঘৃণা, ক্রোধ তৈরি হয়েছিল আমার মনের মধ্যে সেই মানুষগুলোর প্রতি, গতকাল ঠিক আমি অতটাই খুশি হয়েছি যে নওশাদ সহ সমস্ত মানুষগুলো যখন ঝাঁপিয়ে পড়েছিল, এই নেতৃত্বগুলোও সেদিনে ছিল। এদের মধ্যে শুধু আমি আর কিছু মানুষ এখন যেয়ে পৌঁছাতে পারিনি। দণ্ডায়মান গঠন হলে আমরা যেতাম, 100% যেতাম। এটা নিয়ে সর্বদল মিলে, এখানে কোনো মাযহাব, কোনো আপনার আকীদা, কোনো ওই ফুটপ্র অমুক দল এই না। এটা আমাদের আন্দোলন যেভাবে গড়ে তোলা হয়েছিল। ওই সময় যে জিনিসটা ঘটনা ঘটলো যে ব্রিগেড করার ক্ষেত্রে যারা সেদিন না বলে দিয়েছিল আমরা যাচ্ছি না, তাদের প্রতি যতটা আমার ঘৃণার বাতাবরণ সমাজে সৃষ্টি হয়েছিল, গতদিনে নওশাদ বা যারা গেছিলেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের এই আন্দোলনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বতঃস্ফূর্তভাবে সকলের সহযোগিতা থাকবে বলে আমার মনে হয়। অতটাই আনন্দিত হয়েছে কালকে আমরা যে আন্দোলন, যে সংবিধান বাঁচাবার আন্দোলন, রাজনৈতিক অরাজনৈতিক ভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুক, আমরা সবাই মিলে আন্দোলন করি। শুধু মুসলিমদের উপর অত্যাচার আমি বলবো না, যাদের উপরই অত্যাচার হচ্ছে, একটা সম্প্রদায়ের মানুষের প্রতি এই তোষণের বদনাম যেমন যখন তাদের মাথার উপরে যে লাগছে, যে তোষণের রাজনীতি করছে বর্তমান রুলিং পার্টি, তো সেক্ষেত্রে তাদের যদি পলিসি মেকিং করতে হয় তাহলে সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়ে তোষণ নয়, আমরা সংবিধানের পক্ষে আছি বলে তাদের এগিয়ে আসা দরকার ছিল। না গিয়ে এসে তারা দিল্লি দেখিয়ে দিল। তো সব আন্দোলন, দিল্লিতেও আন্দোলন হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে, ইউপিতেও হচ্ছে, বাংলায় হলে অসুবিধা কোথায়? বাংলার পুলিশের এত জলদ কিসের? বাংলার গভর্নমেন্টের এত টেনশন কিসের? এগুলো তো সত্য কথা। আমার মনে হয় যে যারা মুসলিম মুখ বর্তমান রুলিং পার্টির মধ্যে আছে, তারা ঠিকমতো আমাদের ব্যাপারটাকে বুঝিয়ে উঠতে পারছেন না। তারা নিজেদের গদি, নিজেদের পায়ের নিচের মাটিকে ঠিক করার জন্য অস্থির হয়ে উঠেছে। নাম বলে দিচ্ছি, ববি হাকিম বলে যে মন্ত্রী আছেন, ফিয়াদ হাকিম, একটা মুসলিম ভালো লিডার উঠতে দেয়নি। আমি তো বলে দিচ্ছি, একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয়নি। আর নিজেরাও বুঝিয়ে উঠতে পারছে না। যেখানে 97% বাঙালি মুসলমান, বাংলার বুকে 97% বাঙালি মুসলমান, সংখ্যালঘুর যে পরিসংখ্যানের নিরিখে 97% বাঙালি মুসলমান, আর 3% আদার্স বিভিন্ন ভাষাভাষীর মানুষ। আমরা সকলে মিলেমিশে থাকি, এটা বাংলার ঐতিহ্য।
কিন্তু বাঙালিদের গুরুত্বটা কতদূর সেখানে আছে তো আমার সেটাই অস্থির হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে দেখুন যেখানে বাঙালিদের অস্তিত্ব নেই। আর এই জিনিসটাকে মিসগাইড করছে আমার এই ববি হাকিমের মতো মানুষেরা। ম্যাডাম একটা সংখ্যালঘু মুসলিমদের প্রোগ্রামে যাবে বাঙালি তারা। আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যখন একটা সংখ্যালঘুদের যেকোনো অনুষ্ঠানে যাবে, সেখানে যেয়ে তিনি কখনো, কখনো ভেবে নিচ্ছেন যে আমি বাঙালিদের মধ্যে নেই। তিনি হিন্দিতে বক্তব্য দিচ্ছেন। ভাবছেন আমি ৫ তারকেশ্বর বা তপসিয়া বা এইদিকে আছি। এইটা এতটুকু গাইড করে দেওয়া হচ্ছিল। যদিও এই যে আমি এটা শুনেছিলাম ভার্চুয়াল একটা প্রোগ্রামে উনি বক্তব্য দিতে যেয়ে হিন্দিতে বক্তব্য দিচ্ছিলেন। সেটা হচ্ছে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারের ওখানে। ওনাকে কেউ ধরেছিল ফোনে, উনি বক্তব্য দিচ্ছিলেন। হিন্দিতে উনি বক্তব্য দিলেন। ফের বাংলাও বললেন। আর সেখানে এইসব লিডার গুলো মন্ত্রীও ছিলেন। একটু বুঝিয়ে দিতে পারলেন না যে ম্যাডাম আপনি যেখানে কথাটা বলছেন বাঙালি মানুষরা এখানে বেশি, এখানে হিন্দি বলতে হবে না, এরা বাংলা বোঝে। মুখ্যমন্ত্রী বাংলা বলেন, আমরাও বাংলা বলি, বাংলাই আমরা সাবলীল। উনি ভাবলেন যে বাংলা হয়তো এরা বুঝতে পারবে না, অতএব তাকে আগে গাইডও করে দেওয়া হলো না যে আপনি বাঙালিদের মধ্যে বক্তব্য দিচ্ছেন। এই তো অবস্থা আজকের দিনে, আজকে রুলিং পার্টির লিডারদের। একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয়নি। অপোজিশন থেকে বিভিন্নভাবে যখন এই নওশাদদের মতো লিডাররা এগিয়ে যাচ্ছে, তখন একটা দমন-পীড়ন চলছে। তাদের উপর যেটা হয় সেটাই হচ্ছে। ২০ তারিখে একদিকে ওকাপ নিয়ে যে তুলকালাম চলছে ধর্মতলায়, আর একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে এক ছাত্রকে বাংলাদেশী বলে বেধড়ক মারধর করেছে। এগুলো সবই ঘটছে। এখন যদি সমস্যা নিয়ে আলোচনা করা হয় তো অনেক সমস্যাই বাড়বে। তবে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যে অকাপ নিয়ে, এসআইআর নিয়ে যে আন্দোলনগুলো চলছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে চলুক এবং অকাপ আন্দোলন একটা ভাইটাল আন্দোলন। আবার যেন কেউ রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে যে আন্দোলন থেকে পিছিয়ে যেতে হবে এখন, এই সমস্ত মানসিকতা না দেখায় তাহলে গাদ্দারিটা, মুনাফিকিটা আল্লাহর সাথে করা হবে। আমি যদি কোনো রাজনৈতিক দল না করি বা কোনো রাজনৈতিক নেতার মতো কথা না বলি, তাহলে যদি মুনাফিক হতে হয় বা তাকে যদি আপনি গাদ্দার বলতে পারেন বা বলেন, তো আমার মনে হয় সবথেকে বড় গাদ্দারি আল্লাহর প্রপার্টির জন্য যেদিন ব্রিগেড দৌড়াবার কথা ছিল, ওই দিন সবথেকে বা যারা না বলেছিলেন, সবথেকে বড় গাদ্দারি সেই দিন তারা করেছিলেন। আমার মতে বলে তওবা পড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ুন এবারে। এখনো সময় আছে। ওয়াকাব আন্দোলনকে আবার সুন্দর করে তুলুন। ওয়াকাব আইন সংশোধন করতে হবে। আমাদের দোয়া থাকবে। মাঠে ময়দানে যেমন ছিলাম তেমন থাকবো। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে যে ২৬-এর আগে ওকাপ আন্দোলন করলে ওনার থেকে বড় শত্রু কেউ হবে না। সেটা সময় বলে দেবে। কিন্তু ভাইজান, যারা ওয়াকাফ আন্দোলন করছে তারা কিন্তু এই আন্দোলন থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওয়াকাফ আন্দোলন করছে? কি রাজনৈতিক পলিসি তার আমি বলতে পারি